জ্ঞান কি, জ্ঞানের উৎস কোথায় এবং জ্ঞানের পরে কি, এই তিনখানা কোশ্চেন। তুমি কি জানো যে তুমি কে? তুমি জিজ্ঞাসা করেছো জ্ঞান কি, তাই না? তুমি কি জানো তুমি কে? জানো না। বা তোমার জীবনের সত্য কি, তুমি কি জানো? জানো না। আরো সিম্পল জিজ্ঞাসা করি, তুমি তুমি যে তোমার মা কে চেনো তো? কি করে জানলে তিনি তোমার মা? তোমার মা বলে দিয়েছেন, তাই না? তোমার নিজে থেকে তো তুমি জানো না। তুমি জানো তোমার বাবাকে, কি করে জানলে তিনি তোমার বাবা? তোমার মাই বলে দিয়েছেন যে এই তোমার বাবা। বাবা বলতে, বাবা বলে ডাকতে শিখিয়েছেন মা, তাই না? তুমি যখন জন্মেছ তার আগে তুমি আদৌ ছিলে কি ছিলে না, তুমি কি জানো? জানো না। এবার ধরো তুমি চোখের সামনে হয়তো কারোর মৃত্যু দেখেছো এবং তুমি এটাও বুঝে গেছো যে এই অবস্থাটা একদিন আমারও হবে। তুমি মোটামুটি জানো, এটা থিওরিটিক্যালি জানো এটা একদিন আমারও হবে। তারপর কি হবে তুমি কি জানো? জানো না। তাহলে এই অবস্থাটাকে আমরা কি বলবো? অজ্ঞান। যখন এই অবস্থাটা থাকবে না, যখন এই অজ্ঞানতাটা থাকবে না, যখন আমরা জানবো আমরা কি, আমি কি, আমি কে, আমি যখন জানবো যে আমার এই শরীরটার পূর্ব কিছু আছে কি না, থাকলে কি আছে, এবং এই শরীরটার পরে কিছু আছে কি না, থাকলে কি আছে, এবং আমার সাথে এই পুরো বিশ্বভুবন, এই জগৎ কি সম্পর্ক, এবং এই কার্যকারণের পেছনে মহাকারণ কি। প্রত্যেক কার্যের পেছনে কারণ আছে, যে কোনো তোমার সায়েন্টিফিক লজিক তাই বলবে এভরি এফেক্ট হ্যাজ আ কজ। আবার সেই কজটারও কোনো একটা এফেক্টের কারণে তুমি দেখবে এভাবে কজ অ্যান্ড এফেক্ট একটা চেইন আছে, এটাকে কার্মিক সাইকেল বলে। ভারতবর্ষ বলছে কারণের পেছনে মহাকারণ কিছু আছে কিনা, কালের পেছনে অর্থাৎ টাইমের পেছনে, এই ত্রিকাল, অতীত, বর্তমান, ভবিষ্যৎ, তার পেছনে কোনো মহাকাল আছে কিনা, কোনো কজ আছে কিনা, কোনো ডিভাইন প্রিন্সিপাল আছে কিনা, কোনো উইল আছে কিনা, নাকি র্যান্ডাম। এইসবই কিন্তু প্রশ্ন, এমন নয় আমি তোমাকে উত্তর দিচ্ছি। একজন সাধকের উচিত প্রশ্ন তোলা, প্রশ্নটাই আসল জিনিস সবসময়। কেন? যাতে করে অজ্ঞানতাটা কাটে। যখন অজ্ঞানতা কেটে যায় তখন তাকেই বলে জ্ঞান। যখন একজন মানুষের ক্ষেত্রে তার স্বরূপ জ্ঞান হয়, আমি কে, প্রথমেই সে আমিকে খোঁজে। কারণ আমি কিন্তু সবচেয়ে বেশি আমিকে নিয়েই ব্যস্ত। তুই আমার কথা একটু ভাবলি না, তুমি আমাকে ছেড়ে চলে গেলে আমি কি করে বাঁচবো, আমি নিয়েই সবাই কিন্তু ব্যস্ত। আমি তখন এটা খেতে চেয়েছিলাম, মা তুমি করে দাওনি, হ্যাঁ তুমি ওকে বেশি ভালোবাসছো, আমাকে ভাসছো। আমরা কিন্তু আমি কিন্তু সে আমি স্বরূপটা কি, কোথায়? আমাদের গুরুজি বলতেন স্বার্থপরতা ভালো নয়, আত্মপরতা ভালো। স্বার্থপরতা মানে যেখানে আমি কিছু গেইন চাইছি, কিছু শারীরিক গেইন, কিছু মানসিক গেইন, কিছু অ্যাডভান্টেজ। আর আত্মপরতা মানে যখন আমি আমার নিজের আসল পরিচয়টা খুঁজতে চাইছি, সেইটাকে স্বার্থপরতা বলে না। অনেকেই আমাকে প্রশ্ন করে যে নিজের জীবনে নিজেকে খোঁজা এটা কি এক ধরনের স্বার্থপরতা নয়? মানুষের কি উচিত নয়? এই যে আমাদের দেশে এত মানুষ খেতে পাচ্ছে না, হ্যাঁ, তাদের মুখের উপর খাওয়া জুটিয়ে দেওয়া, হ্যাঁ তেন, এই সমস্ত বই পড়া কথাবার্তা, জানো তো, এর মধ্যে কোনো ফান্ডামেন্টাল জায়গা নেই। নিজেকে জানলে তবে তাকে আর বই বলতে হবে না রে এই ওকে গিয়ে খাইয়ে দিয়ে যা। সে তখন গাছটা অভুক্ত থাকলে বুঝতে পারবে, কারণ ওটা তার নিজের ক্ষুধা হবে, তখন গাছটা যদি জল না পায় না তার নিজের গলা ফেটে যাবে,
তৃষ্ণার্ত হবে। এই হচ্ছে কানেকশান পৃথিবীর সাথে আমাদের, বুঝতে পারছো? তাকে আর বলতে হয় না, বিবেকানন্দ চৈতন্যদেরকে বলতে হয় না প্রেমিক হবি কবে তোরা, শুধু আধ্যাত্মিকতা করে বেড়াচ্ছিস, বলতে হয়? বলো দেখি, যিশুকে বলতে হয় কবে একটু মানুষকে ভালোবাসবে? শুধু আমি ইহুদিদের রাজা বলে বেড়াচ্ছ, এটা কিন্তু বলতে হচ্ছে তাকে, তাই না? তো জ্ঞান হলেই প্রেমও জাগে। জ্ঞান মনে হয় শুকনো শুকনো ব্যাপার, সে বোধহয় খুব ফটফট করে আইনস্টাইন আর সক্রেটিস বলছে, তা কিন্তু নয়। জ্ঞান মানে জীবনের জ্ঞান, আর সেই জ্ঞানটা তোমার মধ্যেই রয়েছে। আমার মতন একজন কোনো মানুষ বা কোনো সাধু বা কোনো গুরু কি করতে পারে, তোমার মধ্যে সেই জ্ঞানের স্পৃহাটাকে শুধু উস্কে দিতে পারে, তোমার মধ্যেই রয়েছে। স্কুলে বলো, কলেজে বলো, এটাই কিন্তু একজন টিচারের কাজ। প্রত্যেক ছাত্রছাত্রীর মধ্যেই জ্ঞানের স্পৃহা, বিদ্যার শক্তি রয়েছে। টিচার তাকে গিলিয়ে দেবে না নোটস, টিচার তাকে ইন্সপায়ার করবে, তার মধ্যে সেই শক্তিটাকে জাগিয়ে দেবে। সেই টিচারও সেই সাবজেক্টটাকে প্রাণ দিয়ে ভালোবেসেছে, সেই ভালোবাসাটা সঞ্চারিত করে দেবে সেই ছাত্রের মধ্যে। এটাই টিচারের কাজ। তোমার মধ্যেই ওই জ্ঞান আছে, এই জগতের জ্ঞান আছে। নাহলে কি আছে? নাহলে হয়তো অনেক অভাব আছে, অনেক অভিযোগ আছে, অনেক নালিশ আছে, অনেক না পাওয়া রয়েছে, অনেক প্রত্যাশা রয়েছে, হয়তো মাথার ওপর অনেক চাপ রয়েছে, অনেকের অনেক প্রত্যাশা কাজ করছে, স্ট্রাগল করছি বেশিরভাগ মানুষ আমরা জীবনে। কারণ জীবনের মূল অর্থকে আমরা খুঁজছি না, আমরা কন্টিনিউয়াসলি সমাজের কিছু নিয়ম যেগুলো করতে হয় বলে সবাই শেখায়, শুধু সেইগুলোকে ব্লাইন্ডলি ফলো করে যাচ্ছি। এই কষ্টটা রয়েছে, বুঝতে পারছো? কারণ আমরা অজ্ঞান। আর দুদিনে কি জ্ঞান হয়ে যায় তা নয়, যে জানতে পারছে আমি অজ্ঞান, আমার জ্ঞানের পথে হাঁটতে হবে, সঙ্গে সঙ্গে তার জীবনের কোয়ালিটিটাই পাল্টে যাচ্ছে। আস্তে 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 মুক্তির স্বাদ পেতে আরম্ভ করছে, স্বাধীনতার স্বাদ পেতে আরম্ভ করছে। সেটা যেন একটা দারুণ অ্যাডভেঞ্চার। বাইরে থেকে দেখে মনে হয় কি নিরস জীবন, ওই ধ্যান জপ করো আর গীতা পাঠ করো আর ওই করো তাই করো, দেখে মনে হচ্ছে বাইরে থেকে ওটা। তার অন্তর তো কেউ দেখতে পাচ্ছে না। তার অন্তরে কত আনন্দ, এবং আনন্দ এই জন্য নয় পেয়েছি বলে, আনন্দ এই জন্য আমি খুঁজছি বলে। আমি কখন গিয়ে তোমার সেই টাইগার হিলে পৌঁছাবো, হ্যাঁ, ওই ভাবলে আর চলার আনন্দ থাকে না, জানো? সেই রাস্তাটাও তো কত সুন্দর, এই হাঁটাটা যে হাঁটছি কি সুন্দর, চলতে চলতে দেখতে 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 দুম করে একদিন পৌঁছে হয়ে গেলাম সেইখানে, সেই জায়গাতে। সেই চলার এক আনন্দ আছে। সুতরাং জ্ঞান, জ্ঞান কি তা নয়, জ্ঞান কিসের, আর সেটার বৃত্তি জাগতে হয়, জানো তো? জ্ঞানের একটা পিপাসা জাগতে হয়। এটা এমনকি পড়াশোনার ক্ষেত্রেও তাই। ভারতবর্ষের ঋষিরা, উপনিষদের ঋষিরা, তাদের শিক্ষা দেওয়ার ধরনটা এমন ছিল না যে আজকে চলো আমরা গ্র্যাভিটি নিয়ে আলোচনা করব, তা নয়। চুপচাপ বসে আছেন প্রকৃতির দিকে তাকিয়ে, গাছতলায়, হয়তো শরৎকাল, এই সব আকাশটা বেশ নীল হয়েছে বর্ষার পর। মনে রাখতে হবে এগুলো কিন্তু অনেক কিছু শেখাচ্ছে আমাকে। সেই সময়কার বিশেষ বিশেষ পাখি ডাকছে, সেই সময়কার বিশেষ বিশেষ কিছু ফুল ফুটছে, যেমন শিউলি ফুল, যেমন কাশফুল, সেখান থেকে কিন্তু আমরা শিখছি। হঠাৎ একজন হয়তো ছাত্র জিজ্ঞাসা করলো, আচ্ছা আচার্যদেব, গাছের পাতাটা বা গাছের ফলটা দেখলাম নিচে পড়লো, উপরে কেন গেল না? তখন তিনি হয়তো বলতে আরম্ভ করলেন গ্র্যাভিটি নিয়ে। জিজ্ঞাসা উঠলো, উনি বলতে আরম্ভ করলেন। এই ছিল শিক্ষার ধরন। আবার তোমার তেষ্টা পেলো, আমি তোমার কাছে জল নিয়ে এলাম। জল খাওয়া ভালো, নেই খেতে আরম্ভ করা, সবাই খেতেই হবে। মহারাজ একটু আগেই জল খেয়েছি, পেটটা ঢকঢক ঢকঢক করছে, খেতেই হবে, আমি নিয়ম করে দিচ্ছি আজ থেকে, ঠিক 7টার সময় জল খাওয়া আরম্ভ করতে হবে। এইটা ধর্মই বলো আর শিক্ষাই বলো আর বিজ্ঞানী বলো, সব এই জায়গাতে নামিয়ে এনেছে ব্যাপারটাকে, বুঝতে পারছো? তুমি একটা কোনো হেলথ ইয়েতে পড়লে দিনে 2.5 লিটার করে জল খেতেই হবে। এবার সেটা তুমি হও, আমি হই, সুদীপ্ত হোক, যেই হোক, সবাইয়ের জন্য এক নিয়ম হয়ে গেল সঙ্গে সঙ্গে। মোটেও এটা একেবারেই নয়, ভীষণ অবৈজ্ঞানিক, একেবারেই নয়। কারোর হয়তো 4 লিটার জল খাওয়া দরকার,
কারণ তো সারাদিনে এক চুমুক জল খেলি হয়ে যায়, তাতেও সে 10 বার বাথরুমে যায় পান করতে, মানে ইয়ে করতে, মানে ত্যাগ করতে, বুঝতে পারছো? কারণ তার অন্যভাবে তার শরীরটা জল তৈরি করে, এটা বোঝো। ওই জন্য বাহ্যিক থেকে তার বেশি জলের প্রয়োজন হয় না। এইসব আমি অনেক অবজার্ভ করি, এইভাবেই তো অবজার্ভ করা উচিত জীবনকে, বৈচিত্র্য দিয়ে। আমি এক নিয়ম দিয়ে, এক দিয়ে কেন অবজার্ভ করবো? বৈচিত্র্য দিয়ে অবজার্ভ করবো। একের প্রকাশ তো, এই শব্দটার বিরোধ করি, যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, আমি বিরোধ করি এই কথাটার। ইউনিটি ইন ডাইভার্সিটি, যেন ডাইভার্সিটি আছে আমাকে বাধ্য হতে হচ্ছে ইউনিটি দেখতে, মোটেও নয়। ডাইভার্সিটি ইন ইউনিটি, ঐক্যের মধ্যে বৈচিত্র্য, ঐক্য দিয়ে শুরু, তারপরে বৈচিত্র্য। এক থেকে বহু হয়েছে, বহু থেকে আমি এক দেখব না, বুঝতে পেরেছ? এই যে জ্ঞান সহজাতভাবে নিজের মধ্যে যখন জ্ঞানের পিপাসা জাগে, নাহলে ছাত্রছাত্রীরা তো পড়ছে পরীক্ষায় পাশ করতে হবে বলে, এবং পরীক্ষায় পাশ করে কোর্স কমপ্লিট করতে হবে, ডিগ্রি পেতে হবে, করে উপার্জনের একটা ব্যবস্থা করতে হবে বলে। কোন ছাত্র বেচারা সত্যি সত্যি সেই সুযোগটাও পায় যে ভাবার যে আমার জ্ঞানার্জনের জন্য আমি পড়াশোনা করছি, আজকে আমি একটা নতুন কিছু শিখছি, আজকে আমি বইটা খুলে নতুন কিছু জানছি, আজকে আমি টিচারের কাছে একটা নতুন দিক খুললো আমার চেতনার, বিজ্ঞান হোক, ভূগোল হোক, ইতিহাস হোক। কজন ছাত্রছাত্রীর সেই সুযোগটা, সে অবকাশটুকু পায়? তাই তো যতক্ষণ জেগে আছে কন্টিনিউয়াসলি তাকে পরীক্ষা এবং টিউটার এবং পড়াশুনো এবং রেজাল্ট এবং ভয় দেখানো, যদি না পারো ভাবা তোমার যে কী দুর্গতি হবে, এই চাপের মধ্যে থাকতে হচ্ছে তো তাকে। তা সেই জ্ঞান পিপাসার যে সম্ভাবনা, জ্ঞানের প্রতি তার যে স্পৃহা, সেই স্পৃহাটা জাগবারই তো কোনো সুযোগ পাচ্ছে না, তাই না? তা যখন আমাদের অজ্ঞানতা আছে, সে অজ্ঞানতা যখন কাটতে আরম্ভ করে, তখন সেটাই হচ্ছে জ্ঞান। প্রথমে নিজেকে জ্ঞান, নিজের অস্তিত্বের জ্ঞান, তারপরে অন্য সব কিছুর জ্ঞান। নিজেকে জানলে সব জানা যায়, যাহা ভাণ্ডে তাহাই ব্রহ্মাণ্ডে। ভাণ্ড মানে তোমার শরীর, যে একটা ক্ষুদ্রতম পার্টিকেলের মধ্যে যে তত্ত্ব রয়েছে, পুরো ইউনিভার্সের মধ্যে সেই তত্ত্বই রয়েছে। জীববিজ্ঞানের ক্ষেত্রেও তাই, একটা এককোষী প্রাণের মধ্যে যে তত্ত্ব রয়েছে, এক বহুকোষী কমপ্লিকেটেড এপ বলো, মানুষ বলো, একই তত্ত্বই রয়েছে। ওটা এককোষী প্রাণে অনেক সিম্পলিফাইড ফর্মে রয়েছে, সরলভাবে রয়েছে অনেক, আর মানুষের মধ্যে অনেক জটিলভাবে রয়েছে, অনেক গূঢ়ভাবে রয়েছে, কিন্তু তত্ত্বটি একই রয়েছে। কেন বলো তো? কারণ কোনো কিছু ম্যানুফ্যাকচার নয় এই জগতে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড নিজেকে প্রকাশ করেছেন মাত্র, তিনিই প্রকাশিত হয়েছেন ওই পরমাণুটির মধ্যে, আর তিনিই প্রকাশিত হয়েছেন কৃষ্ণের মধ্যে, বুঝতে পারছো? এই জন্যই শুধু পরমাণুটি কৃষ্ণের থেকে আলাদা নয় কোনোদিনই। তাই জন্যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য নয়, ঐক্যের মধ্যে বৈচিত্র্য। এক থেকে তিনি নিজেকে বহু করেছেন। এই নিজেকে জানতে জানতে জগতের জ্ঞান হয়। আমাদের গুরু মহারাজ, তোমার ধরো জগতে এমন বিষয় নেই যে বিষয় নিয়ে তিনি মানে গভীর আলোচনা করেছেন, এমন কোনো বিষয় নেই যেটা নিয়ে করেননি তিনি গভীর। তোমার সেটা কোয়ান্টাম ফিজিক্স হতে পারে, তোমার জেনেটিক বিজ্ঞান হতে পারে, ভাষাতত্ত্ব হতে পারে, স্পেস সায়েন্স হতে পারে। এখনকার শুধু নয়, আগামী 30 বছর পরে কোন দিকে যাচ্ছে গবেষণা, সাউন্ডের গবেষণা কোন দিকে যাবে, 50 বছর 60 বছর। আর এগুলো শুধু আমাদের মতো নিরক্ষরদের সাথে নয়, বড় বড় সায়েন্টিস্টদের সাথে, বড় বড় প্রফেসরদের সাথে, সেই সাবজেক্টে জিজ্ঞাসা করেছে তুমি কি ওই সাবজেক্ট নিয়ে পড়াও? তাহলে শোনো, তোমাদের সাবজেক্টে, তোমাদের লাইনে আগামী 5 বছর পর থেকে কি নিয়ে গবেষণা আরম্ভ হবে। এইভাবে আলোচনা করেছেন। সবাই যখন জিজ্ঞাসা করত তাকে, আপনি কতদূর পড়াশোনা করেছেন, উনি একটা কথাই বলতেন, আমি ইউনিভার্সকে জেনেছি, আমার ইউনিভার্সিটিতে যাওয়া দরকার হয়নি। আমি জীবনের পাতা উল্টেছি, আমার বইয়ের পাতা উল্টানো দরকার হয়নি। এই হচ্ছে জ্ঞান। অর্থাৎ নিজের মধ্যেই এই জ্ঞান, এটা কোনো অলৌকিক ব্যাপার স্যাপার না, এটা তোমার মধ্যেও আছে। তোমার মধ্যে একই রকম প্রকাশ হবে তা নয়,
তোমার মধ্যে হয়তো অন্যভাবে প্রকাশ হবে। লালন ফকিরেরও গান মানে জ্ঞান হয়েছিল, তিনি সেটা গানের মধ্যে দিয়ে প্রকাশ করেছেন। মীরাবাইয়েরও জ্ঞান হয়েছিল, তিনি সেটা আরেকভাবে প্রকাশ করেছেন। এমনও অনেক আছেন যারা কোনো প্রকাশই করেন, চুপ করে থেকেছেন, জ্ঞানের পর চুপ হয়ে গেছেন, মৌন হয়ে গেছেন। সুতরাং সবাই যে পরমানন্দের মতন সঙ্গে সঙ্গে সমস্ত বিষয় নিয়ে বলতে আরম্ভ করবে তা নয়, যার যেটা রোল। কিন্তু এই কথাটি প্রমাণিত হয় তাকে দেখলে, তার জীবনটাকে লক্ষ্য করলে, যে এই জ্ঞান ভেতরের মধ্যেই রয়েছে আর সঞ্চিত হয়ে নেই। এমন নয় যে তিনি যত জানছেন তত লাইব্রেরির মতন তার ভেতরে কত স্টক হয়ে যাচ্ছে, তা কিন্তু নয়। স্টকের কোনো ব্যাপারই নয়। পুরো ইনফিনিটির সাথে, ইউনিভার্সের সাথে তিনি কানেক্টেড হয়ে আছেন, তো জিরো হয়ে আছেন। যেখানে জিরো সেখানেই তো ইনফিনিটি। তাই জন্য যখনই যে জিজ্ঞাসা উঠছে, যখনই যে বিষয়টা উঠছে, তখনই সেই বিষয়টা তিনি একদম 100% গুগলে যেতে পারছেন, ফ্রম জিরো, নট ফ্রম ওয়ান। বুঝতে পেরেছ? এই হচ্ছে জ্ঞান। আর এর সাথে সংযুক্ত তুমি আরেকটা কি জিজ্ঞাসা করেছিলে? জ্ঞানের পরে প্রকাশ। ধরো এই যে একটু আগে বলছিলাম যে বিস্তার, নাহলে তো আমরা শরীর বুদ্ধিতে সংকুচিত হয়ে যাচ্ছি। পরিবার বুদ্ধি, শরীর বুদ্ধি, অর্থ বুদ্ধি, বিষয় বুদ্ধি, এর মধ্যে আমাদের যে চেতনা সম্পূর্ণ সংকুচিত হয়ে আছে, আটকে আছে, যেন কারাগারে বন্দি হয়ে আছে। যত আমাদের জ্ঞান হতে আরম্ভ করবে, আস্তে 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 আমাদের চেতনার যে পরিসর সেটা বাড়তে আরম্ভ করবে। আমরা সবাই নিজের সেন্টারটাকে খুঁজছি। আমি যারা অন্তত সাধক বা জিজ্ঞাসু যারা, তাদের কথা বলছি, তারা কি করছে? তারা নিজের সেন্টারটাকে খুঁজছে, আমার আমিত্বটাকে তারা খুঁজছে। এবার সেন্টারটা কিসের মধ্যে থাকে? সার্কেলের মধ্যে থাকে। তা তোমার সার্কেলটা এখন, তোমার কথা আমি পার্টিকুলারলি তোমার কথা বলছি না, সাধারণ মানুষের সার্কেলটা ওই ইমিডিয়েট যে পরিবার, স্বার্থ নিয়ে যাদের সাথে যুক্ত আমি, প্রেমে যুক্ত নই, স্বার্থে যুক্ত। মা, বাবা, ভাই, বোন, বন্ধু, টিচার, আগামীতে স্ত্রী, সন্তান, এইটুকুর মধ্যেই কাজকর্ম, এইটুকুর মধ্যেই আমার সার্কেল, সেখানেই আমার সেন্টার। যখন আমি সেন্টারটা খুঁজতে আরম্ভ করবো, দেখবো আস্তে 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 আমার বৃত্তটা বাড়তে আরম্ভ করছে। আমাদের গুরুমহারাজ বলতেন, একটা বৃত্ত আঁকতে গেলে আগে সেন্টারটা ধরতে হয়, কম্পাসের ছুঁচটা আগে মাঝখানে দিতে হয়, এবার তারপরে তুমি যত খুশি তুমি এই হ্যান্ডটাকে বাড়াতে পারো। করে 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 একদিন সারা বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার সেই সার্কেল হয়ে উঠবে। আমার আর সার্কেল নয়, আমি তখন সেই সার্কেল। তখন সে পজিটিভ হয়ে উঠবে তার জীবন। তুমি মহাপুরুষদের দেখলেই তুমি বুঝতে পারবে। তুমি যাজ্ঞবল্ক্য ঋষি বলো, তুমি রাজা জনকী বলো, তুমি শ্রীরামচন্দ্র বলো, তুমি বিশ্বামিত্র বলো, তুমি বশিষ্ঠদেব বলো, তুমি শ্রীকৃষ্ণকে বলো, ভগবান বুদ্ধকে বলো, যিশুকে বলো, চৈতন্য মহাপ্রভুকে বলো, গুরু নানককে বলো, কবীরকে বলো, যত হাজার হাজার, আমাদের ঠাকুর শ্রীরামকৃষ্ণকে বলো, স্বামী বিবেকানন্দকে বলো, মা সারদাকে বলো, তাদের জীবন কত পজিটিভ। প্রতিনিয়ত আজ আমরা তাদের কাছ থেকে কত কিছু শিখছি, জানছি। আমরা কি রাবণের কাছ থেকে কিছু শিখছি? আমরা কি কংসের কাছ থেকে কিছু শিখছি? আমরা কি দুর্যোধনের কাছ থেকে কিছু শিখছি? আমরা কি হিটলারের কাছ থেকে বা চেঙ্গিস খান কাছ থেকে বা তাইমুরের কাছ থেকে কিছু শিখছি? তাদের কথা আমরা জানি, তাদের ভয়ঙ্করতার জন্য, কিন্তু তাদের কাছে কিছু শিখছি? কিন্তু আমরা আজও শ্রীকৃষ্ণের কাছ থেকে শিখছি। 5000 বছর কেটে গেছে, আমরা আজও চৈতন্যদেবের কাছ থেকে শিখছি। এই শেখার কোনো শেষ নেই। আগামী 10 বছর, 20 বছর, 50 বছর, 100 বছর পরে তখনও মানুষ নতুন নতুন ভাবনা তাদের মধ্যে আসবে ভগবদ গীতা পড়তে পড়তে। তখন তাদের নতুন নতুন চিন্তা আসবে, প্রেরণা আসবে শ্রীরামকৃষ্ণ কথামৃত পড়তে গেলে। তা তোমার জীবনটা তুমি যে পথেই থাকো না কেন, তুমি যে লাইনেই থাকো না কেন, সাহিত্য হোক, বিজ্ঞান হোক, সংস্কৃতি হোক, টেকনোলজি হোক, যাই হোক, তোমার সেই জ্ঞান সেই ক্ষেত্রটাকে একটা নতুন মাত্রা দেবে সঙ্গে সঙ্গে। এবং সেই মাত্রাটা শুধু প্রফিট মেকিং মাত্রা নয়, সেই মাত্রাটা হবে ওয়েলফেয়ার সেন্ট্রিক। এটা জানবে যে জগতের, মানুষের, সমাজের কল্যাণ একমাত্র আধ্যাত্মিক শক্তিতেই হয়, কোনো বাদের শক্তিতে নয়,
কোনো ইজমে নয়, কোনো মতবাদ অনুযায়ী নয়, একমাত্র আত্মিক শক্তির দ্বারাই জগতের কল্যাণ হয়, ওপিনিয়নের শক্তিতে নয়, এটা জানবে। অতএব তোমার দ্বারা তখন জগতের কল্যাণ হবে। অনেক 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 মানুষ, শুধু মানুষ কেন, জগৎ কথাটা যখন বলি না, তখন সব গাছপালা, কীট পতঙ্গ, পোকা মাকড়, যারা আজকে সবসময় সাফার করছে, কেন, কার জন্য সাফার করছে? মানুষের জন্য করছে সাফার। আমরা গাছ রাখছি না, তাহলে আমি ছোট্ট উদাহরণ দিচ্ছি, আমরা গাছ রাখছি না করে গাছে তখন আর পাখি থাকছে না। আমরা ক্ষেতের পর ক্ষেত শুধু আমরা ফসল ফলাচ্ছি। আজ থেকে ধরো 30-40 বছর আগে মানুষের এইটুকু কমন সেন্স ছিল যে ক্ষেতের চারপাশে বা ক্ষেতের মাঝে মাঝে একটু বড় বড় গাছ রাখতে হয়। কেন রাখতে হয়? পাখি থাকে, পাখিরা কি করে? ফসলের পোকা খেয়ে নেয়। সিম্পল লজিক। যখন ফসলের পোকা যদি খেয়ে নেয় তাহলে কি হয়? আমাকে পেস্টিসাইড ব্যবহার করতে হয় না, আমাকে কেমিক্যাল ফার্টিলাইজার দিতে হয় না। কত কানেক্টেড সব কিছু সবার সাথে, তাই না? তাও আমরা কেন করছি? কারণ আমরা স্বার্থপর, আমরা বেশি প্রফিটের জন্য করছি। চাষি যে জানে সেও করছে, তাই যে অভিজ্ঞ কৃষক সে কিন্তু জানে সে কি করছে, সে কত বিষ দিচ্ছে, সে কত মানুষের ক্যান্সারের কারণ হচ্ছে, কিন্তু সে জেনেই করছে, সে জেনেই তোমার সবজিতে রং দিচ্ছে। তাহলে কি নেই তার জীবনে? অভাবটা কোথায়? প্রকৃত শিক্ষার অভাব। কি শিক্ষা? মূল্যবোধের শিক্ষা। মূল্যবোধের শিক্ষা কে দেবে? কেমিস্ট্রি দেবে, ফিজিক্স দেবে, বাংলা দেবে, ইংরেজি দেবে, হিস্ট্রি দেবে, ভূগোল দেবে? এরা কেউ তোমাকে মূল্যবোধের শিক্ষা দেবে না। কেন? ওরা ওই প্রফিট, ওই ইন্ডাস্ট্রির সাথে যুক্ত, ওই শিক্ষাগুলো। তাহলে কে দেবে এটা? সাধু দেবে। সব সাধুও দেবে না, যিনি সৎ তিনি দেবেন। কারণ অনেক সাধু তাকেও আবার ইন্ডাস্ট্রিকে মেনেই চলতে হয়, কারণ ইন্ডাস্ট্রি থেকে তার অনেক কর্মকাণ্ডের ফান্ডিং হয়, তাই জন্যে। বুঝতে পারছো? অতএব সেটাও খেয়াল রাখতে হবে তোমাকে, যে প্রকৃত জীবনকে জানা, শুধু নিজেকে জানছো বা নিজেকে জানছো না, এইভাবে জীবনকে জানা, প্রকৃতির সাথে কানেক্ট করে জীবনকে জানা এবং পজিটিভ হয়ে ওঠা। তারপর তুমি যে ক্ষেত্রতেই থাকো না কেন, দেখো, যদি একটু আধ্যাত্মিক চর্চা ছোটবেলা থেকে মানুষের জীবনে থাকে, আমি একটা উদাহরণ দিচ্ছি, মানে একটা থিওরিটিক্যাল ছবি দেখাচ্ছি তোমাকে, একটু আধ্যাত্মিক চর্চা যদি থাকে, একটু যোগাসন, ধ্যান, একটু মহাপুরুষদের জ্ঞান, রামায়ণ মহাভারত ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, এই কনসেপ্ট যদি একটু থাকে এবং তার প্রতি তার যদি একটা ভালো লাগা থাকে, ভালোবাসা থাকে, একটা ভালো কালচার থাকে, ধরো মোটামুটি, তার পরিণামে তুমি কি ভাবছো সেই ছেলেমেয়েরা কি করবে? সবাই গেরুয়া পরে সাধু হয়ে যাবে? মোটেও নয়। তার মানে একজন আধ্যাত্মিক মানুষ একদিন রাজনৈতিক নেতা হবেন, একজন আধ্যাত্মিক মানুষ একদিন ডাক্তার হবেন, একজন আধ্যাত্মিক মানুষ একদিন শিক্ষক হবেন, একজন আধ্যাত্মিক মানুষ প্রযুক্তিবিদ হবেন, একজন আধ্যাত্মিক মানুষ কারিগর হবেন, একজন আধ্যাত্মিক মানুষ তাঁতি হবেন, একজন আধ্যাত্মিক মানুষ কারোর স্বামী হবেন, কারোর স্ত্রী হবেন, কারোর ভাই হবেন, কারোর বোন হবেন, কারোর মা হবেন, কারোর বাবা হবেন। একজন আধ্যাত্মিক মানুষ একদিন ক্রিকেট প্লেয়ার হবে, একজন আধ্যাত্মিক মানুষ একজন আর্টিস্ট হবে, অ্যাক্টর হবে, সাহিত্যিক হবে। তবেই সমাজ পুরো পাল্টে যাবে, সম্পূর্ণভাবে সমাজ পাল্টে যাবে। হয়তো 100 জনের মধ্যে 100 জন হবে না, দরকারও নেই। 100 জনের মধ্যে 50 জন হলেই যথেষ্ট, যথেষ্ট। আমাদের গুরুদেব বলতেন 100টা তামসিক লোক এবং 10টা সাত্ত্বিক লোক হলেই যথেষ্ট। এই সাত্ত্বিকের শক্তি এত বেশি, তামসিককে তারা ডমিনেট করবে। ডমিনেট করা মানে তাদেরকে নিষ্পেষণ করা নয়, তাদের উপর প্রভাব ফেলা। এখন প্রপোর্শনটা কেমন আছে? হয়তো 100টা তামসিকের সাথে একটা সাত্ত্বিক লোক, তাই একটু টালমাটাল। যেই সাত্ত্বিক লোকের সংখ্যাটা একটু বাড়বে, সঙ্গে সঙ্গে জগৎ পাল্টাতে আরম্ভ করবে। তোমার একটা যুগের জন্য একটার বেশি বিবেকানন্দ দরকার হয় না তো? তাকেই তো হজম করতে পারে না এখন বাঙালি, বিশেষ করে বাঙালিরা। অন্যরা বেশ করে, বাঙালিরা বেশি হজম করতে পারে না, বদ হজম হয় তাদের, তাই না? ওই একটা সূর্য, তাই না? সূর্যরও দেখো, যদি আরেকটা সূর্য থাকতো পুড়ে খাক হয়ে যেতাম আমরা, তাই না? তেমন এতটাই শক্তি, সত্যগুণের এতটাই শক্তি। একটা জঙ্গলে অনেক সিংহ থাকার দরকার হয় না তো, একটা সিংহ যথেষ্ট, সবাই তটস্থ ভয়।
এই মাঝখানে ফাঁকা ফাঁকা জায়গায় একটা একটা সিংহ আছে, সবাই তটস্থ। বুঝলে, চরিত্র যেখানে বিকশিত হচ্ছে না, হাজার হাজার দরকার নেই তো, মাস চরিত্রবান হও, ওসব দরকার নেই। কয়েকজন চরিত্রবান ছেলে মেয়ে হলেই ব্যাস সমাজ পাল্টে যায়, কয়েকজন, হাতে গোনা। স্বামীজিও বলতেন আমার শুধু কয়েকটা ছেলে দরকার, এরকম করে স্বামীজি বলতেন। বুঝলে, সেই রকম আমি চাই তোমাদের বয়সী ছেলেরা সেরকম কয়েকজনের মতন একজন হয়ে ওঠো সমাজে।